হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? দাদুরা জানতে চায়ের এই লেকচারে আমরা আরেকটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যে টপিকটা তুমি দেখতে পাচ্ছ, জৈব যৌগের নামকরণ এবং এক ভিডিওতেই সবকিছু। তোমরা খেয়াল করবা, আমাদের বইয়ে যখন নামকরণ নিয়ে আলোচনা করা হয়েছে, তোমার অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, প্রত্যেকটা নামকরণ আলাদা আলাদাভাবে করা হয়েছে। এবং তোমরা এটার জন্য দেখা যায় যে জাস্ট অ্যালকোহলের নামকরণের জন্য পুরা ফুল একটা ভিডিও তোমাদের দেখতে হচ্ছে। কিন্তু ভাইয়া এগুলোর প্রয়োজন নাই, এক ভিডিওতেই কিন্তু সবগুলো নামকরণ শেষ করা যায়। 20 মিনিটস অথবা ম্যাক্সিমাম 30 মিনিটস এর মধ্যে দেখবা যে জৈব রসায়নের নামকরণের যত যৌগ আছে তাদের নামকরণের আমাদের এইচএসসি লেভেল পর্যন্ত, আমি আরেকটু স্পেসিফাই করে দিচ্ছি, আমাদের এইচএসসি এবং অ্যাডমিশন লেভেল পর্যন্ত যত যৌগের নামকরণ আছে সবকিছু কিন্তু আধা ঘন্টার মধ্যেই বেসিক কনসেপ্ট সহ শেষ করা যায়। যে তুমি নিজেই নামকরণগুলো করতে পারবা। বুঝতে পারছো? যে কোনো যৌগ আসুক, চক্রের মধ্যে অ্যানহাইড্রাইড, নামকরণগুলো কেমন হতে পারে, এগুলো কিন্তু সম্ভব। আমরা আধা ঘন্টার মধ্যেই সবকিছু শেষ করব। ঠিক আছে? প্রথমেই আমরা দেখব নামকরণের কয়টা পোর্শন আছে এবং সেই পোর্শনগুলোকে আমরা কিভাবে খুঁজে বের করব, কোনটার পরে কোনটা ব্যবহার করব। একটা সিরিয়াল আছে, কিন্তু সেই সিরিয়াল অনুযায়ী আমরা যে নামকরণটা করি সেটা তোমাদেরকে প্রথমত শেখাবো। আর আরেকটা বিষয়, তোমরা যদি নামকরণ নিয়ে আরো বিস্তারিত একদম ভাস্ট নলেজ পেতে চাও, তখন কিন্তু তোমাদের একটা সোর্সের কাছে চলে যেতে হবে, সেটা হচ্ছে ভাইয়া আইইউপিএস এর কাছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাই কেমিস্ট্রি। ইউপেকের যে নিয়ম কানুনগুলো আছে আমরা সেই নিয়ম কানুনগুলাই কিন্তু ফলো করি। তো ইউপেক যেটা করেছে, ইউপেক বিভিন্ন টপিকের জন্য তারা বিভিন্ন রঙের বই বের করে। বুঝতে পারছো? যেমন জৈব যৌগের নামকরণের জন্য তারা নীল কাভারে একটা বই বের করছে, যে বইটাকে জাস্ট সহজ কথায় এই ব্লু বুক নামে ডাকে। এই বইয়ের মধ্যেই কিন্তু সবগুলা নীতিমালা প্রণয়ন করা আছে। তোমরা কেউ যদি চাও টাকা খরচ করে এটা কিনতে পারো, দেখবা যে এখানে সব নীতিমালা এখানে লেখা আছে, প্লাস আবার কিন্তু কিছু বছর বছর পর পর আপডেটও হয় এই বইটা। তো তোমরা চাইলে ইন্টারনেটে খুঁজে দেখতে পারো। তো সেই নীল বইয়ের মধ্যে এই সবগুলো নিয়ম কানুন সাজানো আছে। তো ইউপেক নিয়ম অনুযায়ী একটা জৈব যৌগের নামের 3টা পোর্শন থাকবে এবং তার আগে প্রত্যেকটা নাম হবে ইউনিক। প্রত্যেকটা যৌগের একদম ইউনিক নাম থাকবে। একটা যৌগের একাধিক নাম থাকতে পারবে না, প্লাস একাধিক যৌগের একটা নামও থাকতে পারবে না। প্রত্যেকটা যৌগের জন্য ইউনিক, একদম আমাদের ফিঙ্গারপ্রিন্টের মতো নামকরণ থাকবে। ঠিক আছে? তো এই নামকরণটা আমরা কিন্তু যৌগ দেখে দেখে এর বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স খুঁজেই কিন্তু আমরা নামকরণটা করতে পারি। যেমন খেয়াল করে দেখো, একটা যৌগের 3টা পোর্শন থাকবে, নামকরণের 3টা পোর্শন। প্রথম যে পোর্শনটা আমরা খুঁজে বের করব, প্রথম যে অংশটা আমরা খুঁজে বের করব, সেটা হচ্ছে ওয়ার্ড রুট। সেটা কি? ওয়ার্ড রুট। তোমরা চাইলে এখান থেকে লেখা শুরু করতে পারো এবং খাতাটাকে এরকম একটা পোর্ট্রেট মোডে নিয়ে যেতে পারো। নিয়ে 3টা ভাগে ভাগ করো খাতাটাকে, এরকম 3 ভাগে ভাগ করো। এই হচ্ছে প্রথম ভাগ, এই ওয়ার্ড রুট থাকবে মাঝখানের ভাগে, আর ডান পাশে একটু বেশি অংশ রেখে দাও। ঠিক আছে? ডান পাশে একটু বেশি অংশ রেখে দাও, এখানে আমরা অনেক কিছু লিখবো। আচ্ছা, ওয়ার্ড রুট বা হচ্ছে শব্দের মূল, মূল শব্দ আমরা প্রথমত খুঁজে বের করব। তার মানে আমাদের প্রথম কাজ হবে, এটা হচ্ছে আমাদের একদম ফার্স্ট ফার্স্ট আমরা যে কাজটা করব, শব্দমূলটা খুঁজে বের করব। ঠিক আছে? প্রত্যেকটা নামের শব্দমূল খুঁজে বের করতে হবে। তো শব্দমূল কিসের ভিত্তিতে? সেটা হচ্ছে যৌগের দীর্ঘতম শিকলের। দেখো, ঝটপট করে লিখে ফেলো, আমরা এই একটা পেজের মধ্যে নামকরণের সবগুলো নিয়ে মাথায় ফেলবো, দেখবা। আচ্ছা, দীর্ঘতম শিকলের কার্বন সংখ্যার উপর ভিত্তি করে, আমরা ওয়ার্ড রুট বা শব্দমূলটা চিহ্নিত করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে সেই নামগুলা কি কি হতে পারে? যদি কার্বন থাকে একটা, যেমন ধরো যেমন একটা যৌগ নিলা, এতো মিথেন, অথবা হচ্ছে ধরো এটা CH3OH, এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন আছেই ভাইয়া একটা। তো তার জন্য শুরুতে আমাদের শব্দমূলটা খুঁজে বের করতে হবে। তাহলে শব্দমূল কি হবে? কার্বন যদি একটা থাকে, শব্দমূল হবে মিথ। আর বাই দ্য ওয়ে, যেহেতু ইউপেক সবগুলা যৌগের নাম ইংরেজি ভাষায় করেছে, আমাদের নামকরণগুলা কিন্তু ইংরেজি ভাষায় লিখতে হবে। এবং ইংরেজি ভাষায় লেখা কিন্তু খুব একটা কঠিন না, বরঞ্চ বাংলায় লিখতে গেলে এটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং কঠিনও হয় বেশি। তো ইংরেজি এবিসিডি যদি জানা থাকে, উচ্চারণ যদি জানা থাকে, তাইলেই হবে ভাইয়া। তার মানে লেটার এবং সিলাবল সম্পর্কে ধারণা থাকলেই নামকরণ করা যাবে। আচ্ছা, তো কার্বন যদি একটা থাকে তাহলে নাম হবে মিথ।
কার্বন যদি থাকে ভাইয়া 2টা তাইলে শব্দমূল হবে ইথ। কার্বন যদি 3টা থাকে তোমরা প্রত্যেকে জানো, সেটা আমি লিখে দিচ্ছি প্রুফ, তোমরা প্রত্যেকে লিখে ফেলো। এই ভিডিওর মাধ্যমে জাস্ট এই 30 মিনিটের ভিডিও দিয়ে দেখবে যে তোমার নামকরণ পুরো হয়ে গেছে। কার্বন যদি 4টা থাকে তাহলে কি হবে ভাইয়া? বিউট হবে। কার্বন 5টা হলে হবে পেন্ট, লিখে ফেলো পেন্ট, PENT পেন্ট। অনেকে পেন্টা, তারপর হচ্ছে ইথা, নানান কিছু থাকতে পারে ভাই, এগুলো না একদম বেসিক যে নামকরণ IUPAC এর নীল বই থেকে নেওয়া হয়েছে, ওই বইটাই হচ্ছে আমাদের বাইবেলের মতো মনে করতে হবে নামকরণের জন্য। আচ্ছা, C5 এর জন্য হবে পেন্ট, C6 এটার জন্য হবে হেক্স, ওনারা যেটা লিখেছেন সেটাই। C7 7 এর জন্য হবে হেপ্ট, হেপ্ট কে নিতে হবে। তারপরে পর্যায়ক্রমে আমরা যখন লিখব, 8 হলে হবে অক্ট, 9 হলে শব্দমূল হবে নন, 10 হলে শব্দমূল হবে কি? ডেক। কার্বন যদি 11টা হয় তাহলে খেয়াল করে দেখো, 11-র জন্য আমরা লিখি উনডেক, উনডেক। অর্থাৎ আমরা যখন 10-এর পর থেকে বা 20-এর পর থেকে 1-এর জন্য আমরা এই আন ইউজ করব। আন মানে হচ্ছে 1। 2-এর জন্য ব্যবহার করব হচ্ছে ডো, 3-এর জন্য ব্যবহার করব হচ্ছে ট্রাই, অর্থাৎ 13-এর জন্য হবে ট্রাইডেক, আনডেক, ডোডেক, ট্রাইডেক, টেট্রাডেক, পেন্টাডেক, হেক্সাডেক, হেপ্টাডেক, ননাডেক, এমন ভাবে আগাবে। আর যদি কার্বন থাকে 20টা, দীর্ঘতম শিকলে কার্বন যদি 20টা থাকে তাইলে আমাদের শব্দমূল হবে আইকোস, ICOS, আইকোস। ঠিক আছে? আর যদি 21টা চলে আসে তাহলে বুঝতেই পারছো, 21টা যদি চলে আসে তো আইকোসের আগে কি বসাইতে হবে ভাইয়া? এই যে আন বসাইতে হবে। তার মানে ওটার নাম হয়ে যাবে ইউনিকোস, ইউনিকোস। বোঝা গেল? ইউনিকোস, ডোকোস, ট্রাইকোস, টেট্রাকোস, এরকম ভাবে যাবে, পেন্টাকোস, ঠিক এইভাবে যাবে। অ্যাকচুয়ালি আমাদের 10, 11, 12-র বেশি কোনো যৌগে, IUPAC যৌগের নামকরণ তেমন আর হয় না। কারণ আমরা দেখতে পাইছি ইউপেকের একটা সীমাবদ্ধতা হচ্ছে, এটা একটু লিখে রাখতে পারো। ইউপেকের সীমাবদ্ধতাই হচ্ছে যৌগ যদি অনেক বড় হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা আর ইউপেক পদ্ধতিতে নামকরণটা করি না। তাদের ক্ষেত্রে সাধারণ পদ্ধতির নামকরণ আছে, যেটা আগেই নামকরণ করা, অলরেডি নাম যেগুলো লেখাই আছে। যেমন ইউরিয়া, ইউরিয়ার নামটা কিন্তু সাধারণ পদ্ধতিতে নামকরণ, ঠিক আছে? এটা উৎপত্তি অনুসারে, বৈশিষ্ট্য অনুসারে আমরা এই নামকরণগুলো করে ফেলি। যেমন বিউটাইরিক অ্যাসিড, যেটাকে আমরা বিউটানোইক অ্যাসিড বলি, সেটা সাধারণ নাম কিন্তু বিউটাইরিক অ্যাসিড, ঠিক আছে, যেটা বাটারের মধ্যে পাওয়া যায়। ঠিক এইভাবে কার্বন যদি অনেক বেশি হয়ে যায় তাদের ক্ষেত্রে আর আমরা ইউপেক নামটা সচরাচর ব্যবহার করি না, এটা একটা লিমিটেশন। তারপর আবার ধরো যে প্রোটিনের নাম, নিউক্লিক অ্যাসিডের নাম, তারপরে সুক্রোজগুলোর নাম, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এগুলো কিন্তু আমরা ইউপেক পদ্ধতিতে নামকরণ করি না। ইউপেক পদ্ধতিতে নামকরণ করি কাদের? যাদের স্ট্রাকচারটা ছোট। আমরা নর্মালি সিনথেটিক কেমিস্ট্রিতে যাদেরকে ব্যবহার করি নর্মালি কলেজ পর্যন্ত, এদের নামকরণ নর্মালি IUPAC পদ্ধতিতে করা হয়, কারণ এই পদ্ধতিতে করাটা সহজ। ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে শব্দমূল গেল, আমরা প্রায় 20-30 পর্যন্ত শিখে ফেললাম। তারপর সেকেন্ড আমাদের যেটা খুঁজে বের করতে হবে, তার মানে যৌগের প্রথমেই দীর্ঘতম শিকলটা খুঁজে বের করতে হবে এবং সে অনুযায়ী নামগুলা বসাইতে হবে। সেকেন্ড যেটা খুঁজে বের করতে হবে ভাইয়া, সেটা হচ্ছে সাফিক্স। সেটা কি? সেটা হচ্ছে সাফিক্স, অর্থাৎ যেটা নামের পরে বসবে, শব্দমূলের পরে যেটা বসে সেটাকে আমরা বলি সাফিক্স। এবং মজার বিষয় হচ্ছে সাফিক্স কিন্তু ভাইয়া 2 ধরনের, ভেরি ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা। সাফিক্স 2 ধরনের, এক হচ্ছে প্রাইমারি সাফিক্স, এক হচ্ছে কি প্রাইমারি সাফিক্স, প্রাইমারি সাফিক্স বা 1 ডিগ্রি সাফিক্স, প্রাইমারি সাফিক্স। আরেকটা হচ্ছে সেকেন্ডারি সাফিক্স। একটা কি প্রাইমারি সাফিক্স আর এটা হচ্ছে সেকেন্ডারি সাফিক্স। তো প্রাইমারি সাফিক্স কারা হবে? আমাদের কিন্তু সিরিয়ালি লিখতে হবে। আমরা শুরুতে শব্দমূলটা লিখবো, তারপরে প্রাইমারি সাফিক্স খুঁজে বের করব, তারপরে সেকেন্ডারি সাফিক্স এর নামটা আমরা বসাবো। তো প্রাইমারি সাফিক্স কারা? এই প্রাইমারি সাফিক্স হচ্ছে আমাদের দেখতে হবে কার্বন কার্বন যে কানেকশনগুলো তারা কেমন। তো কার্বন কার্বন কানেকশন, কার্বন কার্বন কানেকশন, কার্বন কার্বন সংযোগ, এই কার্বন কার্বনের সংযোগের উপর ভিত্তি করে আমরা এই প্রাইমারি সাফিক্সের নামকরণটা বসাবো। যদি এমন হয় যে কার্বন কার্বন একক বন্ধন, তাইলে আমরা এই যে শব্দমূল আছে, শব্দমূলের পর আমরা প্রাইমারি সাফিক্স হিসেবে বসাবো হচ্ছে এন। অর্থাৎ প্রত্যেকটা কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড থাকে তাইলে শব্দমূলের পরে আমরা কি বসাবো? এন বসাবো। যদি একটাও দ্বিবন্ধন আসে,
এই কার্বন কার্বন সংযোগ যদি আমরা সংযোগ যখন আমরা চিহ্নিত করব তখন যদি দেখি একটাও দ্বিবন্ধন আসছে, তাইলে ওই কার্বনের অবস্থান সহ বসায় দিতে হবে ইন। আমি কিন্তু আবার বলতেছি, অবস্থান সহ বলতে হবে ইন। বোঝা গেল? যদি দুইটা ডাবল বন্ড থাকে তাহলে ডাই ইন। যদি 3 আর 5 নম্বরে দুইটা ডাবল বন্ড থাকে তাহলে আমরা বলবো 3,5 ডাই ইন। বোঝা গেল? অবস্থান সহ নাম বলতে হবে। যদি ভাইয়া কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, যদি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাইলে হবে কি আইন। যদি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাহলে নামকরণ কি হবে ভাইয়া? আইন হবে। দুইটা থাকলে ডাই আইন, তিনটা থাকলে ট্রাই আইন, চারটা থাকলে টেট্রা আইন। আর যদি কখনো ইন এবং আইন দুইটা একসাথে থাকে তুমি বলবা ইন আইন, আগে ইন তারপরে আইন। এটা আমাদের গুহ স্যারের বইয়ে লেখা আছে, সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ে, তোমরা একটু চেক করে দেখতে পারো। আচ্ছা, যদি এরকম ডাবল থাকে, একাধিক যদি তোমার পাই বন্ধন থাকে, সেই ক্ষেত্রে তুমি বলবা কি ইন আইন, আগে ইন তারপরে পরে আইন। আইন ইন না, ইন আইন। আচ্ছা, তাহলে আমরা প্রাইমারি সাফিক্স খুঁজে বের করলাম, খুব ইজি। এরপরে কাজ হবে সেকেন্ডারি সাফিক্স খুঁজে বের করা, এবং এটা কিন্তু ভেরি ভেরি ক্রুশিয়াল। একটা যৌগের জন্য এটা মোস্ট ক্রুশিয়াল যে সেকেন্ডারি সাফিক্সটা খুঁজে বের করতে হয়। সেকেন্ডারি সাফিক্সটাই হচ্ছে কার্যকরী মূলকের ভিত্তিতে হয়। একটা যৌগের পরিচয় কি হবে সেটাই নির্ধারণ করে তার সেকেন্ডারি সাফিক্স। তাহলে আমরা লিখে ফেলি, যৌগের কার্যকরী মূলকের ভিত্তিতে, কার্যকরী মূলকের ভিত্তিতে, কার্যকরী মূলকের ভিত্তিতে, কার্যকরী মূলকের যে নাম আছে সেই নামের ভিত্তিতেই কিন্তু আমরা সেকেন্ডারি সাফিক্সটা খুঁজে বের করব। এবং খেয়াল করে দেখো, একটা জনসমাবেশ যখন হবে সেখানে প্রধান অতিথি কখন আসে? প্রধান অতিথি কিন্তু সবার শেষে আসে। এই যৌগের প্রধান অতিথি হচ্ছে আমাদের সেকেন্ডারি সাফিক্স, কার্যকরী মূলক। কার্যকরী মূলকটা এমন বৈশিষ্ট্য ধারণ করে যা কার্যকরভাবে যৌগের সমস্ত বৈশিষ্ট্যকে কন্ট্রোল করে, তাই না? কার্যকরী মূলকের ডেফিনিশন যে জৈব যৌগের অণুতে উপস্থিত এমন কিছু পরমাণু মূলক বা চিহ্ন যা ওই যৌগের পরমাণুতে উপস্থিত থেকে যাবতীয় বৈশিষ্ট্যকে কার্যকরভাবে কন্ট্রোল করে, তাকেই বলা হয় কার্যকরী মূলক। তো সেই আমাদের প্রধান অতিথি, সেই সবার শেষে আসবে, মনে থাকবে? তো সেই কার্যকরী মূলকগুলো কারা কারা হতে পারে? যেমন আমরা যদি একটা প্রায়োরিটি সিকোয়েন্সিং এর ভিত্তিতে সাজাই, যদি আমরা অগ্রাধিকার ক্রমের ভিত্তিতে সাজাই, তাহলে অগ্রাধিকার ক্রমে সবার শুরুতে আসে COOH, যার নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, যার নাম কার্বক্সিলিক অ্যাসিড, কিন্তু সাফিক্স হিসেবে বসবে অয়িক অ্যাসিড। সাফিক্স হিসেবে নাম হবে কি অয়িক অ্যাসিড। যদি এই কার্বনটা আমাদের মূল শিকলে, মূল দীর্ঘতম কার্বন শিকলে ইনক্লুড হয়ে যায়, তখন এর নাম হবে অয়িক অ্যাসিড। আর যদি ইনক্লুডেড না হয় তাহলে হবে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বনের নামটা উল্লেখ করে দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমি কিভাবে মনে রাখতাম, শুরুতে এই একটা অ্যাসিড, তারপরে আসবে আরেকটা অ্যাসিড, কার্বনের পরে সালফার, শুরুতে হচ্ছে দুইটা অ্যাসিড, এটার নাম হবে সালফোনিক অ্যাসিড। সাফিক্স হিসেবে এর নাম হবে সালফোনিক অ্যাসিড। দেখো ভাই, আমি এটাও বলে দিচ্ছি যে তোমরা কিভাবে এই সিকোয়েন্সটা মনে রাখবা। শুরুতে থাকবে দুইটা অ্যাসিড, তো শুরুতে দুইটা অ্যাসিড গেল, শুরুতে দুইটা অ্যাসিড, তারপরে অ্যাসিডের চারটা জাতক লিখে রাখো, অ্যাসিডের চারটি জাতক। এবং তোমরা প্রত্যেকে জানো অ্যাসিডের জাতক কারা কারা। যেই সমস্ত যৌগে কার্বক্সিলিক অ্যাসিডের OH কে সরিয়ে দিয়ে, কার্বক্সিলিক অ্যাসিডের OH কে সরিয়ে দিয়ে এখানে হ্যালোজেন বসানো হয়েছে, অথবা এখানে আমাদের অ্যালকক্সাইড মূলক বসানো হয়েছে, অথবা এখানে অ্যামিন মূলক বসানো হয়েছে, এইভাবে আমরা একটা অ্যাসিডের জাতক খুঁজে বের করি। অর্থাৎ অ্যাসিডের OH টাকে সরিয়ে দিয়ে তার জায়গাতে অন্য কিছু যখন নিয়ে আসবো, তাদেরকে আমরা বলি অ্যাসিডের জাতক, তাই না? বা তার সন্তান। তাহলে এই অ্যাসিডের পরেই তাদের সন্তান সন্ততিগুলোর প্রায়োরিটি আমরা দিব। তাহলে শুরুতেই আসবে অ্যাসিড হ্যালাইড। এখানে যখন একটা হ্যালোজেনকে বসাই দেব, এটা হবে অ্যাসিড হ্যালাইড। আচ্ছা, তারপরে সিকোয়েন্সিং এ আসবে কি, আচ্ছা আমি লিখে দিচ্ছি, অ্যাসিড হ্যালাইড বা হচ্ছে ওইল, ওইল হ্যালাইড। খুব মনোযোগ দিয়ে লিখে নাও, এটার সাফিক্স নাম হয়ে যাবে ওইল হ্যালাইড। যেমন একটা উদাহরণ এখনই দিয়ে দিচ্ছি, ধরো যে এরকম হইলো CH3 COCl, এটার নাম হয়ে যাবে ইথানোইল ক্লোরাইড, ইথান ওইল ক্লোরাইড, এরকম। আচ্ছা, তারপর আসবে হচ্ছে অ্যানহাইড্রাইড CO, এটাকে আমি একটু ভেঙেই লিখে দিচ্ছি কারণ এটা অনেক সময় তোমাদের প্রবলেম হয়। দুইটা অ্যাসিড থেকে 1 মোল পানিকে সরিয়ে
দুইটা অ্যাসিড থেকে 1 মোল পানিকে সরিয়ে আমরা যেটা পাই ইহাকে বলা হয় অ্যানহাইড্রাইড। তাহলে তার ক্ষেত্রে আর কোনো খুব বেশি একটা ভিন্নতা নাই। যদি আমরা ইথানোয়িক অ্যাসিড থেকে অ্যানহাইড্রাইড তৈরি করি তাহলে তার নাম হবে ইথানোয়িক অ্যানহাইড্রাইড। তার মানে ওই অ্যাসিডের নাম অনুযায়ী অ্যানহাইড্রাইড। ঠিক আছে? তাহলে আমরা লিখে দিব যে অ্যাসিড থেকে অ্যানহাইড্রাইড পাইছি তার ওই অ্যাসিডের নাম প্লাস পরে আমাদের বসাই দিতে হবে অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড মানে হচ্ছে পানি ছাড়া। হাইড্রাইড মানে পানি, আর এ মানে হচ্ছে নট, নেগেটিভ সেন্সে প্রকাশ করে, অর্থাৎ পানি ছাড়া এরকম একটা যৌগ। ঠিক আছে? তাহলে আমি লিখে দিচ্ছি, ধরো যে এইখানে আমরা ইথানোয়িক অ্যাসিড থেকে এটাকে নিলাম আর অন্য সাইডে আমরা নিলাম মিথানোয়িক অ্যাসিড থেকে, তাহলে এটার নাম হয়ে যাবে ইথানোয়িক মিথানোয়িক অ্যানহাইড্রাইড। আমি আবারও বলি, ইথানোয়িক মিথানোয়িক অ্যানহাইড্রাইড। আমরা যে যৌগগুলা থেকে অ্যানহাইড্রাইড পাবো সেই যৌগগুলোর নাম প্লাস হচ্ছে শেষে বলতে হবে অ্যানহাইড্রাইড। বুঝা গেল? আচ্ছা, অ্যানহাইড্রাইডের পর চলে আসবে হচ্ছে আমাদের অ্যাস্টার, যেখানে অ্যালকক্সি মূলক যুক্ত থাকবে। এটার নামটা হয় অ্যালকাইল অ্যালকানয়েড। এরকম ভাবে নামকরণগুলো হয়। ঠিক আছে? এর সাফিক্সটা হয়ে যাবে অ্যালকানয়েড। 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 ঠিক আছে? আমরা যখন উদাহরণ দেখব তখন আরো ভালো করে বুঝবো। অ্যালকানয়েড। তারপরে চলে আসে হচ্ছে অ্যামাইড, NH2। তারপরে কি হবে? এটা নাম হবে অ্যামাইড। সাফিক্সের নাম বসাই দিব কি? অ্যামাইড বসিয়ে দিব। আচ্ছা, তাহলে এটাকে আমরা মুছে দিলাম। এই 4টা জাতক গেল। তাহলে শুরুতে হচ্ছে 2টা অ্যাসিড, তারপরে অ্যাসিডের কার্বক্সিলিক অ্যাসিডের 4টা জাতক। মনে থাকবে? আচ্ছা, তারপরে কি? সিরিয়ালি আমরা এইভাবে মনে রাখবো। তারপর হচ্ছে ত্রিবন্ধন। ত্রিবন্ধন, দ্বিবন্ধন। ত্রিবন্ধন এবং দ্বিবন্ধন। ত্রিবন্ধনে কি আছে? কার্বনের সাথে নাইট্রোজেন আছে, এটাকে আমরা বলি নাইট্রাইল, তাই না? অজৈব যৌগে সায়ানাইড, বাট জৈব যৌগে এটার সাফিক্স নাম হবে ভাইয়া কি? নাইট্রাইল। নামকরণ হবে নাইট্রাইল। আর এটা কি হবে? নাইট্রোজেন যদি কানেক্টেড থাকে, কার্বন ছাড়া যদি এই সমস্ত কার্যকরী মূলকে অন্য কোনো যৌগ মেইন শিকলের সাথে অন্য কোনো মৌল কার্বনের সাথে কানেক্টেড থাকে, তার ক্ষেত্রে আইসো বসিয়ে দিতে হয়। ঠিক আছে? তাহলে এর নাম হবে আইসো নাইট্রাইল। অনেক সুন্দর বেসিক কিন্তু এই নামগুলো। আচ্ছা, তো গেল ত্রিবন্ধন, দ্বিবন্ধন, এই দুইটা গেল। তারপরে আসে আমাদের চিরপরিচিত অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডের এল, অ্যালডিহাইডের এল, যেমন মিথানেল, ইথানেল, প্রোপানেল, এরকম। অ্যালডিহাইডের পর আসবে কিটোন। তো কিটোনের ওন, কিটোনের কি নামের শেষে ওন, যেমন প্রোপানন, বিউটানন। বুঝা গেল? আচ্ছা, 2 বা 3 এরকম। তারপরে এরপরে আসবে আমাদের অ্যালকোহল। অ্যালডিহাইড, কিটোন, তারপরে অ্যালকোহল। তো অ্যালকোহলের অল, এল ওন অল। অ্যালকোহলের পর এসএইচ, থাইওল, THIOL, থাইওল। অ্যালকোহলের পর কে? থাইওল। থাইওলের পর আমরা দেখব হচ্ছে আমাদের NH2। NH2 এটাকে সাফিক্স হিসেবে লেখা হয় অ্যামিন। সাফিক্স হিসেবে কি লেখা হয় ভাইয়া? অ্যামিন। বুঝা গেল? তো এই পর্যন্তই কিন্তু আমাদের সাফিক্সের লিস্ট শেষ। কিন্তু তারপরে তোমরা মনে করতেছো ভাইয়া এক্ষেত্রে তো ইথার আছে, তারপরে হচ্ছে হ্যালোজেন গুলো আছে, তারপরে নাইট্রোমূলক আছে, নাইট্রোসোমূলক আছে, হ্যাঁ ওদেরকে আমরা কিভাবে বসাবো? মজার বিষয় হচ্ছে এরা কখনোই সাফিক্স হিসেবে বসে না। ঠিক আছে? এদেরকে আমরা সাবঅর্ডিনেট গ্রুপ বলি। লিখে রাখো, সাবঅর্ডিনেট গ্রুপ। কিছু কিছু মূলক আছে যারা কখনোই সাফিক্স হিসেবে বসে না, ওই সমস্ত মূলক বা গ্রুপকে আমরা বলি সাবঅর্ডিনেট গ্রুপ। যেমন এটাকে আমরা বলি ইথার। ইথার, ইথারের নামকরণ কেমনে হবে? ধরো যে এই 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, এক্ষেত্রে 7টা কার্বন আছে। সবগুলো একক বন্ধন, তাইলে হ্যাপটেন। এইবার ধরে নাও এই 2 নম্বর কার্বনে আমি একটা OCH3 অ্যাড করে দিছি, এটা কিন্তু একটা ইথার, এটা একটা ইথার মূলক, তাই না? তাহলে নামটা হয়ে যাবে জাস্ট 2 মিথোক্সি। মিথোক্সি অর্থাৎ অ্যালকোক্সি অ্যালকেন, এই টাইপের নাম হচ্ছে ইথারের নামকরণ। বোঝা গেল? অর্থাৎ অ্যালকোক্সি বসিয়ে দিব, তারপরে অ্যালকেনটা বসাবো, যেখানে
একটু সাইজটা বড় হবে অথবা চাকরিক থাকবে তাকে আমরা মূল কার্বন শিকল বসাবো, আর যেটা প্রান্তে থাকবে ওটাকে আমরা অ্যালকোক্সি হিসেবে বসিয়ে দিব, যেমন মিথোক্সি, ইথোক্সি, প্রোপোক্সি, আইসোপ্রোপোক্সি, আইসোবিউটোক্সি এরকম যদি থাকে এটা হবে। আচ্ছা, তারপরে কি যত হ্যালোজেন গুলো আছে এগুলা সব সময় প্রেফিক্সে বসে, এরা সব সময় সাফিক্স হিসেবে আসবে না, প্রেফিক্সে বসে যাবে। হ্যালোজেন যেমন ক্লোরো, ফ্লোরো, ব্রোমো, আয়োডো। তারপরে যদি ভাইয়া এ থাকে অ্যানো, NO2, এটার নাম হবে নাইট্রো, অলওয়েজ এরা প্রেফিক্সে বসবে। যদি NO থাকে এটার নাম হয়ে যাবে নাইট্রোসো, নাইট্রোসো, এগুলা সবসময় প্রেফিক্সে বসবে। আর যদি ONO থাকে এটার নাম হয়ে যাবে নাইট্রিটো, নাইট্রিটো, নাইট্রিটো। তার মানে যদি নাইট্রোজেন যুক্ত থাকে এটার নাম হবে নাইট্রো, আর যদি অক্সিজেনের সাথে অক্সিজেনটা দীর্ঘতম শিকলের সাথে যদি অক্সিজেনটা কানেক্টেড থাকে তাইলে তার প্রেফিক্স নেম হবে নাইট্রিটো। বুঝা গেল? নাইট্রিটো। ওকে, তো এই হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট গ্রুপ, এরা সবসময় প্রেফিক্স হিসেবে বসবে। তার মানে অলরেডি আমরা প্রেফিক্সে চলে গেছি। তাহলে আমরা দেখলাম কি প্রাইমারি সাফিক্স এবং সেকেন্ডারি সাফিক্স। এই সেকেন্ডারি সাফিক্সটা নিয়ে আমাদের খুব কনসার্নড থাকতে হবে। তো কার্যকরীমূলকটা কে হবে? এই কার্যকরীমূলকটা কে হবে? সেটা হচ্ছে এই প্রায়োরিটি সিকোয়েন্সিং এ সবার উপরে যে থাকবে, এই প্রায়োরিটি তালিকায়, অগ্রাধিকারমূলক তালিকার সবার উপরে যে থাকবে সেই হবে আমাদের প্রধান অতিথি। তাকে একদম সবার শেষেই সবথেকে গুরুত্বপূর্ণ আসনটা দিতে হবে। বোঝা গেল? আচ্ছা, তো আমরা এই প্রায়োরিটি সিকোয়েন্সিংটা কিভাবে মনে রাখবো? শুরুতে দুইটা অ্যাসিড, অ্যাসিডের 4টা জাতক, তারপরে ত্রিবন্ধন, দ্বিবন্ধন, তারপর আমাদের পরিচিত যারা আছে তারা। খুব ইজি, একবার হয়ে গেল। আচ্ছা, তারপরে কিছু মূলক আছে যারা কখনোই সাফিক্স হিসেবে বসবে না, এদেরকে সব সময় আগে পাঠিয়ে দিতে হবে, মানে জনগণ অর্থাৎ সামনে দর্শক সারিতে পাঠিয়ে দিতে হবে। বোঝা গেল? আচ্ছা, এরা হচ্ছে তারা। তাহলে আমরা কিন্তু অলরেডি প্রথম পোর্শনে আমরা যাকে বসাবো সেটা কিছু বলে ফেলছি, তাই না? তাহলে আমি আরেকবার একটু বলে দিচ্ছি। সবার প্রথম ওয়ার্ড রুট খুঁজে বের করব, তারপরে বসাবো প্রাইমারি সাফিক্সকে, তারপরে বসাবো সেকেন্ডারি সাফিক্সকে। ওই যৌগে যদি আরো কিছু অবশিষ্ট থাকে ভাইয়া তাদেরকে আমরা প্রেফিক্স অংশে পাঠিয়ে দিব, তাদেরকে আমরা প্রেফিক্স অংশে পাঠিয়ে দিব। ঠিক আছে? তো এই প্রেফিক্সটা যদিও নামের শুরুতে বসে, নামের শুরুতে যদিও বসে, তারপরেও কিন্তু আমরা সবার শেষে এটাকে বসাই, মনে থাকবে? আর ওয়ার্ড রুট এটা যদিও মাঝখানে বসে, তারপরেও সবার আগে এটাকে আমরা খুঁজে বের করি। এইটা মনে রাখতে হবে। প্রথমত এই যে এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে যে আমরা সবার শুরুতে বসাবো প্রিফিক্সকে, মাঝখানে বসাবো শব্দমূলকে, তারপরে প্রাইমারি সাফিক্স, তারপরে সেকেন্ডারি সাফিক্স। কিন্তু খুঁজে বের করব কিন্তু সবার আগে তাকে এট ফার্স্টে। আচ্ছা, আর সেকেন্ডলি আমরা খুঁজে বের করব এই প্রাইমারি সাফিক্সকে, থার্ডলি খুঁজে বের করব সেকেন্ডারি সাফিক্সকে, আর আরো যদি কিছু থাকে বাকি যারা যারা থাকবে বাকি সবাইকে আমরা প্রাইমারি প্রিফিক্সে বসিয়ে দিব যৌগে বাকি সব, বাকি সব, বাকি সব। তার মানে আমি যখন নামকরণ করি তখন আমি আবার যৌগটাকে এমন ভাবে চিন্তা করি যে একটা যৌগের শব্দমূল বা দীর্ঘতম কার্বন শিকলটা হচ্ছে একটা স্টেজ। এই স্টেজের মধ্যে আমাদের বিশেষ অতিথি প্রাইমারি সাফিক্স আর প্রধান অতিথি হচ্ছে সেকেন্ডারি সাফিক্স, যেটা কিনা আমাদের কার্যকরীমূলক। তারপর এই প্রেফিক্সটা হচ্ছে সামনে যারা বসে থাকবে। বুঝা গেল? সামনে যারা বসে থাকবে, যারা অডিয়েন্স থাকবে, যারা শ্রোতা থাকবে, দর্শক থাকবে, তারা হচ্ছে এই প্রেফিক্স। এবং তাদের ক্ষেত্রে কোনো সিট নাম্বার এত বলে দেওয়ার প্রয়োজন নেই। এটা নরমালি আমরা দেখবো অ্যালফাবেটিক্যাল অর্ডারে তাদেরকে আমরা বসিয়ে দিতে পারি। তো খেয়াল করো বাকি যারা যারা থাকবে তাদেরকে আমরা প্রেফিক্স অংশে বসিয়ে দিব। তো প্রেফিক্স অংশে আমরা যেটা দেখতে পাই যে তাদের ক্ষেত্রে একটা নাম্বারিং একটু খেয়াল রাখতে হয় যে আমরা যদি একাধিক প্রেফিক্স থাকে আমরা কাকে আগে বসাবো কাকে পরে বসাবো। তো এই ক্ষেত্রে আমাদের অ্যালফাবেটিক্যাল যে অর্ডার আছে, অ্যালফাবেটিক্যাল যে অর্ডারটা আছে, অ্যালফাবেটিক্যাল অর্ডার, এই অর্ডার অনুসারে আমরা এই প্রেফিক্স গুলাকে বসাবো। যেমন ধরো যে নাইট্রো আছে আবার ক্লোরো আছে, তো সি যেহেতু আগে আসে আমরা ক্লোরোটাকে আগে বসাবো তারপরে নাইট্রোটাকে বসাবো। বুঝা গেল? আচ্ছা, আর অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই, নট সব ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই নামের শেষে কি বসাতে হয়? নামের শেষে ও অ্যাড করে দিতে হয়।
ঠিক আছে? যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। ধরো যে একটা যৌগের মধ্যে COOH আছে, আবার তার মধ্যে এই CN-টাও আছে। আমি আবার বলতেছি, ধরো যে একটা যৌগের মধ্যে COOH আছে, যেখানে সবার উপরে প্রায়োরিটি সিকোয়েন্সিং এ সবার আগে, তো সে হবে আমাদের সাফিক্স অর্থাৎ প্রধান অতিথি, আর নিচে যারা যারা থাকবে সব চলে যাবে প্রিফিক্সে, তাদের আর কোনো কিন্তু প্রায়োরিটি নাই। আচ্ছা, তাহলে তাদের নাম কি হবে? তাদের নামটা হবে এরকম, খুব মনোযোগ ভাইয়েরা, যদি এটা প্রিফিক্সে থাকে, যদি এই সিএনটা প্রিফিক্সে থাকে, এর নাম হয়ে যাবে সায়ানো, তার মানে নামের শেষে ও। যদি এটা থাকে তাহলে নাম হবে আইসোসায়ানো, আইসোসায়ানো নামের শেষে ও। যদি ভাইয়া এই অ্যালডিহাইডটা অর্থাৎ কার্বন ডাবল বন্ড ও এইটা যদি থাকে, এটা যদি থাকে, তাইলে এক্ষেত্রে দুই ধরনের নামকরণ হতে পারে। একটা হচ্ছে তোমার অথবা অথবা ফরমাইল। ঠিক আছে? অক্সোটা তখনই বসবে যখন দীর্ঘতম শিকলে কার্বনটা ইনক্লুডেড থাকবে। যদি কার্বন ইনক্লুডেড না থাকে তখন কিন্তু আমাদেরকে ফরমাইল বসাইতে হবে। ইভেন এই কিটনের ক্ষেত্রে আমরা অক্সোই বসাবো, একটা অক্সিজেনের জন্য অক্সো। আর যদি অ্যালকোহলটা প্রিফিক্সে বসে তাহলে নাম হবে হাইড্রোক্সো অথবা হাইড্রোক্সি, এই দুইটাই আমরা বসাতে পারি। আর যদি এসএইচ বা থায়োল যদি প্রিফিক্সে বসে, এর নাম হবে মারকেপ্টো। আর যদি অ্যামিনটা থাকে তাহলে এর প্রিফিক্স নামকরণ হয়ে যাবে অ্যামিনো। তার মানে চিন্তা করো, এক জায়গাতে আমি কিন্তু সবকিছু লিখে দিচ্ছি। প্রিফিক্স বসলে কি হবে, সাফিক্সে যদি বসে তাহলে কি হবে। আচ্ছা, তোমাদের অনেক সময় কনফিউশন লেগে যায়, ভাই এগুলা যদি প্রিফিক্সে থাকে, অর্থাৎ এই যে এটা তো সবসময় সাফিক্সেই বসবে COOH, বাট নিচের তারা এরাও যদি থাকে তাহলে কি হবে। আচ্ছা, এদেরও কিন্তু একটা প্রিফিক্স নামকরণ আছে। যেমন এই SO3 সালফোনিক অ্যাসিড যদি প্রিফিক্সে বসে তাহলে এর নামকরণ সুন্দর করে হয়ে যাবে সালফো অথবা সালফোনিল, PHO বা FO যাই লিখো একই, সালফোনাইল। ঠিক আছে, সালফোনাইল জৈব যৌগের নামকরণে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যদি এই পেজের তথ্যগুলো মনে রাখতে পারো তাহলে নামকরণ নিয়ে আর কোনো সমস্যা নেই। তোমাকে আলাদা আলাদা করে সবগুলো নামকরণ শিখতে হবে না। ঠিক আছে? আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, যদি এই কার্বন শিকলটা সাইক্লিক হয় তাহলে সবগুলা নামের আগে, অবশ্যই সাইক্লিক হলে এখান থেকেই শুরু হবে, সবগুলো নামের আগে সাইক্লো বসিয়ে দিব। সাইক্লো, এরা যদি এলিসাইক্লিক যৌগ হয় তাহলে আমরা যেমন বসাবো সাইক্লোপ্রোপ, সাইক্লোবিউট, সাইক্লোপেন্ট। যদি এরা সাইক্লিক যৌগ হয় তাহলে সাইক্লো প্রিফিক্সটা অ্যাড করে দিতে হবে। বুঝা গেল? ওকে, তাহলে আমরা মনে হয় একটা দুইটা করে প্র্যাকটিস করা শুরু করতে পারি। তো এই সব কিছু গেল, এবার আমরা প্র্যাকটিস শুরু করি। এই হচ্ছে প্র্যাকটিস। CH3 CH NO2 CH ডাবল বন্ড CH, তারপরে এখানে অ্যাড করে দিলাম OH, আর এইখানে CHO। তাইলে এবার খেয়াল করে দেখো এই যৌগের মধ্যে কি কি জিনিস আছে। আমাদের সবার প্রথমেই খুঁজে বের করতে হবে দীর্ঘতম কার্বন শিকল কোনটা। আর দীর্ঘতম কার্বন শিকল খুঁজে বের করার জন্য অবশ্যই সাফিক্স থেকে আমাদের নাম্বারিংটা শুরু করতে হবে। প্রধান অতিথিকে সবসময় প্রায়োরিটি দিতে হবে। ঠিক আছে? তো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে আমাদের একটা OH আছে আর COOH আছে। কার্যকরী মূলকের জায়গা দখল করার মতো প্রায়োরিটি এই দুইজনেরই আছে। বাট এই দুইজনের মধ্যে CHO অ্যালডিহাইড কিন্তু উপরে আছে, তাই এইটাই হবে আমাদের 1 নাম্বার কার্বন। এটাই কিন্তু ভাই আমাদের 1 নাম্বার কার্বন। তো এই দিক দিয়ে আমরা আসবো 2 নাম্বার, 3 নাম্বার, এই যে আরেকটা সেকেন্ডারি সাফিক্স পেয়ে গেছি। এই 3 নাম্বার কার্বন একটা সেকেন্ডারি সাফিক্স পাওয়া গেছে। তারপরে 4, 5, 6। তো দীর্ঘতম শিকলে কার্বন আছে 6টা, তাই শুরুতেই আমাদেরকে শব্দমূলটা লিখে ফেলতে হবে। শব্দমূলটা হবে হেক্স, শব্দমূল হচ্ছে হেক্স। তারপরে দেখতে হবে এই কার্বনগুলোর মধ্যে কানেকশন কেমন আছে। তো কানেকশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই 3 আর 4 নম্বরে শুরুটা কোত্থেকে হয়েছে সেটা দেখতে হবে। 3 নাম্বার কার্বনে দ্বিবন্ধনের সূচনা হয়েছে, তাই অবস্থান সহ তার নাম লিখতে হবে হেক্স 3 ইন। বোঝা গেল? হেক্স 3 ইন।
আর 1 নাম্বার কার্বনে, যেটা তুমি না লিখলেও পারো, যদি কিছু না লিখো তাহলে অটোমেটিক ধরে নিতে হবে যে 1 নাম্বার কার্বনে কার্যকরী মূলক আছে। তো 1 নাম্বার কার্বনে আমাদের সেই কার্যকরী মূলক অ্যালডিহাইডের এল আছে, অ্যালডিহাইডের এল আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 3 in 1 এল, অথবা 1 না দিলেও হতো। আচ্ছা, বাই দ্য ওয়ে, এবার খেয়াল করো, এই সাফিক্সের মধ্যে একটা গ্যাঞ্জাম লেগে গেছে। এই যে প্রাইমারি সাফিক্স এবং সেকেন্ডারি সাফিক্স, এই দুইটার মধ্যে দুইটা ভাওয়েল পাশাপাশি চলে আসছে। তো প্রাইমারি এবং সেকেন্ডারি সাফিক্স, জাস্ট এটা মনে রাখতে হবে, প্রাইমারি এবং সেকেন্ডারি সাফিক্সের মধ্যে যদি দুইটা ভাওয়েল চলে আসে, তাইলে প্রাইমারি সাফিক্সের ভাওয়েলটাকে বাদ দিতে হবে, অর্থাৎ আমাদেরকে এই ভাওয়েলটাকে বাদ দিয়ে দিতে হবে, এটাকে রাখা যাবে না। বুঝা গেল? তাহলে হেক্স 3 in 1 L, ক্লিয়ার? বুঝা গেল? আচ্ছা, তারপরে দেখি তো আর কিছু আছে কিনা, খুঁজে বের করে দেখো আর কিছু আছে কিনা। তো আরো দুইটা জিনিস আছে দেখা যাচ্ছে, একটা হচ্ছে এই NO2 আর এটা হচ্ছে OH। তো এটা হচ্ছে আমাদের হাইড্রোক্সি, এটা হচ্ছে নাইট্রো। তো অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমরা একটু আগেই বললাম যে বাকি যারা থাকবে তাদেরকে প্রেফিক্সে বসাবো এবং প্রেফিক্সগুলো অ্যালফাবেটিক্যাল অর্ডারে বসবে, তাই কিনা? আচ্ছা, আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারে বসাই, আগে আসে H, তারপরে হচ্ছে N। তাহলে আমরা বসাই দিব 3, সরি ভাইয়া 3 না, এটা হচ্ছে 2, 2 নাম্বার কার্বনে বসছে 2 হাইড্রোক্সি, 2 হাইড্রোক্সি। তারপরে 5 নাম্বার কার্বনে, 5 নাম্বার কার্বনে আছে নাইট্রো, নাইট্রো 2 হাইড্রোক্সি 5 নাইট্রো, 5 নাম্বারে যেহেতু নাইট্রো আছে, এই হচ্ছে নাইট্রো। দীর্ঘতম শিকলে কার্বন 6টা, তাই হেক্স। আমি যদি আলাদা করে দেই, এই হচ্ছে আমাদের শব্দমূল। তারপর হচ্ছে এই পোর্শনটা সাফিক্সের পোর্শন। সাফিক্সের পোর্শনের মধ্যে আবার এটা আমাদের 1 ডিগ্রি সাফিক্স অর্থাৎ প্রাইমারি সাফিক্স, আর এটা হলো গিয়ে সেকেন্ডারি সাফিক্স বা 2 ডিগ্রি সাফিক্স, আর বাকি পোর্শনটুকু প্রেফিক্স। তো এরকম ডিস্টিংক্ট কিছু পোর্শন আছে, সুনির্দিষ্ট কিছু পোর্শন আছে যাদেরকে আলাদা আলাদাভাবে লিখতে হবে। বোঝা গেল? তো এই প্রিফিক্স কিন্তু পরে বসাইলে হবে না, বা প্রাইমারি সাফিক্সটাকে আবার আগে বসাই দিলে হবে না। তো প্রত্যেকের জায়গায় থাকবে প্রিফিক্স, শব্দমূল, প্রাইমারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স, মনে থাকবে? এই সিরিয়ালে আমাদের আগাইতে হবে। তাহলে আমরা আরেকটা প্র্যাকটিস করে ফেলি, এটা হচ্ছে এরকম, এই একটা যৌগ, এইখানে দিলাম একটা দ্বিবন্ধন, এইখানে দিয়ে দেই COOH, তারপরে আমরা এইখানে দিয়ে দিলাম একটা OH, এইখানে দিয়ে দিলাম একটা O। খুবই সুন্দর যৌগ, খুবই ইন্টারেস্টিং যৌগ। এই ধরনের যৌগ আসলে শুরুতেই মাথাটা নষ্ট হয়ে যায়, অ্যান্সার পরে, আগে দেখেই মাথা নষ্ট, মানে দেখেই মনে হয় যে আর এটা আমি অ্যান্সার করব না, মানে নিজেই নিজে পরাজিত চোখে দেখি। ব্যাপারটা এমন হইলো যে এত বড় বিরোধী সৈন্যদল দেখেই সব পলায় গেল। এই কাজ করা যাবে না, যুদ্ধক্ষেত্র পলায়ন করা কিন্তু হারাম, ঠিক আছে? এটা ফেস করতে হবে। তো দেখো ভাই, আমরা ফেস করব। দেখা যাচ্ছে যৌগটা একটা চাক্রিক যৌগ, তাহলে চাক্রিক যৌগ হলে যেন আমরা কি করতাম, সাইক্লো অ্যাড করে দিতাম, সাইক্লো। আচ্ছা দেখি এই সাইকেলের মধ্যে কয়টা কার্বন আছে। তো অবশ্যই এই রিং এর নাম্বারিং আলাদা করতে হবে, তুমি কখনোই এই কার্বনটাকে রিং এর মধ্যে ইনক্লুড করতে পারবে না। আইইউপিএস এর নীল বইয়ের একদম সুনির্দিষ্ট একটা নির্দেশনা হচ্ছে চেইনের নাম্বারিং আলাদা, রিং এর নাম্বারিং আলাদা, মনে থাকবে, চেইন আলাদা, রিং আলাদা। তো আমরা রিং এর নাম্বারিংটাই করব, 1 2 3 4 5। এই সাইকেলের মধ্যে 5টা কার্বন আছে। এবার তোমরা সবাই প্রতিবাদ করে বসবা, কঠোর প্রতিবাদ, যে ভাইয়া আপনি এই দিক দিয়ে কেন গেলেন, 1 2 3 এদিকে কেন নিলেন, অথচ এখানে হাইড্রোক্সিল আছে, এখানে একটা কিটোন আছে, এই দিকে না যে ওই দিকে কেন গেলেন? খুবই সুন্দর প্রশ্ন এবং অ্যান্সারটাও খুবই লজিক্যাল। কিরকম অ্যান্সার? সব সময় সাফিক্সের প্রায়োরিটি প্রেফিক্স থেকে বেশি হবে, সাফিক্সের প্রায়োরিটি সবসময় প্রেফিক্স থেকে বেশি হবে, এটা মনে রাখতেই হবে। তাহলে যখনই আমরা COOH কে খুঁজে বের করছি, এটাই কিন্তু আমাদের প্রধান কার্যকরীমূলক, প্রধান অতিথি। এই অতিথি ছাড়া বাকি যারা থাকবে তারা সবাই প্রেফিক্স, এই হাইড্রোক্সিলও প্রেফিক্স, এই কিটোনটাও প্রেফিক্স। তো প্রেফিক্সের কোনো ভাইয়া প্রায়োরিটি নেই, যত প্রায়োরিটি সব সাফিক্সের।
তো এখানে সাফিক্স কোত্থেকে আসতো? এই যে দ্বিবন্ধন দেখা যাচ্ছে, আমাদের প্রাইমারি সাফিক্স কিন্তু এখানে ইনক্লুডেড আছে। এটা প্রাইমারি হোক অথবা সেকেন্ডারি হোক, তার প্রায়োরিটি সবসময় প্রেফিক্স থেকে বেশি হবে, তাই আমরা এই প্রাইমারি সাফিক্সের দিকেই গেছিলাম। বিশেষ অতিথিকেই বিশেষভাবে প্রাধান্য দিতে হবে, বোঝা গেল? আচ্ছা, তাহলে সাইক্লো, সাইক্লো কার্বন আছে 5টা, নাম হয়ে যাবে পেন্ট, সাইক্লোপেন্ট লিখলাম, সাইক্লোপেন্ট। এবার আমরা খেয়াল করি প্রত্যেকটা কার্বনের মধ্যে যদি একক বন্ধন থাকতো তাহলে হয়তো পেন্টেন, পেন্টেন ANE, যেহেতু একটা দ্বিবন্ধন আছে 2 নাম্বার কার্বনে তাই লিখে দিতে হবে 2 ইন, সাইক্লোপেন্ট 2 ইন, বুঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে আমাদের সেকেন্ডারি, সেকেন্ডারি যে আমাদের কি কি আছে, এটা সেকেন্ডারি কার্যকরীমূলক, তাই না? সেকেন্ডারি সাফিক্স, সেকেন্ডারি সাফিক্স। আচ্ছা, তো সেই সেকেন্ডারি সাফিক্সের নাম কি হবে? নাম হবে অয়িক অ্যাসিড। দেখো বুঝো কিনা, অয়িক অ্যাসিড। আচ্ছা, আমি কিন্তু আরেকটা কথা বলছিলাম, সেই কথাটা কি? সেটা হচ্ছে যদি এই কার্বনটা মেইন শিকলে ইনক্লুড হইতো তাইলে নাম হইতো অয়িক অ্যাসিড। কিন্তু ভাইয়া খেয়াল করে দেখো, এই কার্বনটাকে কিন্তু আমরা মেইন শিকলে ইনক্লুড করতে পারি নাই। মেইন শিকলে 5টা কার্বন, এটা সহ কার্বন হয়ে যেত 6টা, বাট আমরা এখানে লিখছি 5টা, পেন্ট। তাহলে যে কার্বনটা বাদ পড়ছে তার নাম উল্লেখ করে দিতে হবে, যেমন এটার নাম হয়ে যাবে কার্বক্সিলিক অ্যাসিড। নাম উল্লেখ করে দিতে হবে যে অয়িক অ্যাসিডের মধ্যে একটা কার্বন যুক্ত আছে যাকে আপনি ভুলে গেছিলেন, তাই এখন লিখতে হবে কার্বক্সিলিক, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, এবার আমরা প্রেফিক্সে যাব, প্রেফিক্সে চলে গেলাম। প্রেফিক্সে আমাদের হাইড্রোক্সি আছে আর অক্সো আছে, অক্সিজেন থাকলে ভাইয়া হয়ে যাবে অক্সো, তার মানে এইচ যেহেতু আগে আসে তাহলে এটা হবে 5 হাইড্রোক্সি, 5 হাইড্রোক্সি 4 অক্সো। অনেকে কিটো বলে, 4 কিটো হইতে পারে, বাট অক্সিজেন থাকলে অক্সো হবে, সালফার থাকলে সালফো হবে, ফসফরাস থাকলে ফসফো হবে, এটাই সুন্দর নিয়ম। তো 5 হাইড্রোক্সি 4 অক্সো নামকরণ কিন্তু এক পদী হবে। বাই দ্য ওয়ে, আমি এটা বলতেই ভুলে গেলাম, জৈব যৌগের নামকরণ হবে এক পদী নামকরণ, ঠিক আছে? এক পদী নামকরণ। আমরা কি করি, আমরা সমাসের মধ্যে বিভিন্ন অংশকে একসাথে সংযুক্ত করে আমরা এক পদে রূপান্তর করি, তাই না? সমাস মানে কি, সংক্ষেপ করা। জৈব যৌগের নামকরণটাও সেভাবেই করতে হবে, এবং বিভিন্ন পোর্শনের মাঝখানে দিতে হবে হাইফেন। বিভিন্ন পোর্শনের মাঝখানে কি দিতে হবে ভাইয়া? হাইফেন দিতে হবে। মনে করে দেখো হাইফেনের বিরামকাল কত ছিল? এই যে ভাইয়া ভুল করে ফেলছো, এটা 1 সেকেন্ড বা 1 বলার সময় না, এই হাইফেনের বিরামকাল নাই। কেন নাই ভাইয়া? কারণ এই হাইফেনটা কানেক্ট করতে ব্যবহৃত হয়, যেমন মা ও বাবা, মা বাবা। আমরা কিন্তু মা বাবাকে আলাদা করতে চাই না, তাই না? আমরা মা বাবাকে একসাথেই দেখতে চাই। তো মা বাবা, মাঝখানে একটা হাইফেন দিয়ে দিই, এই সমাসসাধিত শব্দের মাঝখানে কিন্তু হাইফেন বসে। সেম ভাবে আমরা যখন নামকরণ করব, নামকরণটা হবে একপদী। তো যতগুলো আলাদা আলাদা পদ থাকুক না কেন, প্রেফিক্স, মূল শব্দ, সাফিক্স যতই থাকুক না কেন, সবগুলোকে আমরা এক পদে রূপান্তর করার জন্য মাঝখানে হাইফেন দিতে হবে, বুঝা গেল? আচ্ছা, তো তোমার যদি এক লাইনে এটা লেখা শেষ না হয়, অন্য লাইনে যাও, তখন মাঝখানে একটা হাইফেনই দিতে হবে, অর্থাৎ এটা একসাথে কানেক্টেড, এটা আলাদা না। তাহলে সর্বশেষ আর একটা উদাহরণ দিয়ে আজকে আমরা ক্লাসটা শেষ করে দিব। তাহলে বুঝতেই পারছো, কোটি কোটি যেহেতু যৌগ আছে, তো নিয়ম কিন্তু একটাই, এই নিয়ম ফলো করে আমরা নামকরণগুলো করি। এখন তোমাদের যদি আরো অনেকগুলো যৌগ থাকে, তোমরা এই কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা ছবি তুলে পাঠিয়ে দাও, আমি পার্সোনালি এগুলো লিখে তোমাদের অ্যান্সার করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার একটা কঠিন যৌগ করে ফেলা যাক। এই তো বেশ ভালো একটা যৌগ। অথবা আমি এখানে হাইড্রোক্সিটা চেঞ্জ করে অ্যামিনো বসিয়ে দিতে পারি, অ্যামিনো। তো এই যৌগটা দেখে শুরুতে কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে যৌগটা দেখে? এটা কি, এটা কি অ্যামিনো, এটা কি কিটোন, এটা কি ইথার, নাকি কি? কিছুই তো বুঝতেছি না। তো এটা দেখতে হবে ঠিক এইখান থেকে। এই যে দেখো, এই স্ট্রাকচারগুলো আমাদের জানা থাকতে হবে, স্ট্রাকচারগুলো জানা থাকতে হবে।
এই যে দেখো COO, তার সাথে আরেকটা অ্যালকাইল গ্রুপ। তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে এই যৌগটা কিন্তু একটা অ্যাস্টার যৌগ, তাই না? যৌগটাকে একটা অ্যাস্টার যৌগ, এবং এটাই আমাদের প্রধান কার্যকরীমূলক। অ্যালকাইল অ্যালকানয়েড টাইপের হবে। আচ্ছা, অ্যালকানয়েডটা কোত্থেকে আসে খেয়াল করে দেখো ভাইয়া, এই যে অ্যাসিডের অংশটা আছে না, আমরা কি বলি যদি ইথানোয়িক অ্যাসিড থেকে ইথানয়েড, তাই কি না? এইখানেও এই অংশটা, অ্যাসিডের অংশটা হবে অ্যালকানয়েড, অ্যালকানয়েড, ঠিক আছে? আচ্ছা, অ্যালকানয়েড এরকম ভাবে নামকরণটা হবে, অ্যালকানয়েড বললাম না? এই তো অ্যালকানয়েড, ওয়েট হবে, ওয়েট সাফিক্সের মধ্যে। আচ্ছা, তাহলে আমরা নামকরণটা করে ফেলি। আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের মেইন কার্যকরী মূলকে নাম আছে মাত্র, কার্বন আছে মাত্র 2টা, তাই এটা হবে ইথ। খেয়াল করে দেখো ভাইয়া, অ্যাসিডের পোর্শনটুকু আমাদের আগে আনতে হবে, ইথ, এবং এই ইথের মাঝখানে একটা মাত্র একক বন্ধন আছে, এই কার্বন কার্বন একক বন্ধন আছে, ঠিক আছে? অথবা আমি যদি এই ক্ষেত্রে একক বন্ধন না দিয়ে আরেকটু কঠিন করে ফেলতাম যৌগটাকে, দেখি কত কঠিন বানানো যায়। এক্ষেত্রে CH2, এইখানে দিয়ে দিলাম CH, এইখানে ডাবল বন্ড, ডাবল বন্ড CH, CH3, অবস্থা কি হয়েছে? হ্যাঁ, অবস্থা তো বিতিকিচ্ছিরি হয়ে গেছে। আমরা খেয়াল করি, আমরা খেয়াল করি তো আমাদের প্রাইমারি যে কার্বন শিকলটা আছে সেখানে কার্বন আছে 1 2 3 4 5, তাইলে শব্দমূল হবে পেন্ট, পেন্ট। তারপরে দেখা যাচ্ছে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, 2 3, 3 নাম্বার কার্বনে দ্বিবন্ধন আছে, তো পেন্ট 3 ইন, তাই না? ইন, পেন্ট 3 ইন। যেহেতু এই এস্টারের নামে শেষে বসে ওয়েট, ওয়েট, এই তো অ্যালকানয়েড, ওয়েট যেহেতু বসে, তাই ইটাকে বাদ দিয়ে আমাদের ওয়েট বসিয়ে দিতে হবে, ইথিনয়েট, ওয়েট, এই হচ্ছে আমাদের সাফিক্স, ইথিনয়েট। আর বাকি যা থাকবে সব চলে যাবে প্রিফিক্সে, ঠিক আছে? এই পুরোটাই আসবে প্রিফিক্সে। তাহলে প্রিফিক্সের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যালকাইল গ্রুপ হিসেবে আমাদের লিখতে হবে, অ্যালকাইল হিসেবে। তো এই অ্যালকাইলে কার্বন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, 4টা কার্বন আছে। এর মধ্যে 2 নাম্বার কার্বন দ্বারা এটা অ্যাটাচড, তাহলে আমাদের লিখতে হবে 2, তারপরে ব্র্যাকেটে অনেক কিছু রাখতে হবে, কারণ এই 2 এর ভেতরে আবার অনেক কিছু আছে, তাই কিনা? 2, দেখতে পাচ্ছি 4টা কার্বন, 2 বিউটাইল বিউটানয়েড, 2 বিউটাইল। খেয়াল করে দেখো ভাইয়া, এই ক্ষেত্রে কার্বন যেহেতু 4টা আছে, তাই বিউটাইল বিউটানয়েড। এখন এটা 2 নাম্বার কার্বন দিয়ে কানেক্টেড, তাই 2 বিউটাইল বিউটানয়েড। বাট এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার কার্বনে আবার একটা অ্যামিনো আছে, তাই 1 অ্যামিনো বিউটাইল। দেখো কত কঠিন একটা নাম, কঠিন একটা নাম, বাট প্র্যাকটিস করতে করতে অটোমেটিক কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে বিউটাইল গ্রুপটা, বিউটাইল গ্রুপটা 2 নাম্বার কার্বন দিয়ে আমাদের মেইন শিকলে যুক্ত আছে, তাই আমরা লিখব 2 বিউটাইল। বাট এই বিউটাইলের 1 নাম্বার কার্বনে অ্যামিনো যুক্ত আছে, তাই 1 অ্যামিনো বিউটাইল। তারপরে পেন্ট, মুক্ত শিকল, মেইন শিকলে কার্বন হচ্ছে 5টা, 3 নাম্বার কার্বনে আছে ইন, এটা আমাদের 1 ডিগ্রি সাফিক্স আমি লিখে দিচ্ছি, আর 2 ডিগ্রি সাফিক্স যদি অ্যাস্টার হয় তাহলে হবে ওয়েট, ইনওয়েট, পেন্ট 3 ইনওয়েট। আর এটা হচ্ছে আমাদের কি ওয়ার্ড রুট, আর এই পুরো অংশটা আমাদের প্রিফিক্স, পুরো অংশটা কি আমাদের প্রিফিক্স। তার মানে নামকরণ যত কঠিনই হোক না কেন, হ্যাঁ, আমরা যদি আমাদের প্রসেসটুকু ফলো করি তাইলে কিন্তু নামকরণ ইজি, ঠিক আছে? জাস্ট একটু প্র্যাকটিস লাগবে। তাহলে হোমওয়ার্ক হিসেবে যদি আমি একটা যৌগ দিয়ে দেই, একটা হোমওয়ার্ক দিলাম, এই যদি একই কার্যকরীমূলক 2 এর অধিক থাকে, যদি ভাইয়া একই কার্যকরীমূলক 2 এর অধিক থাকে, তাইলে আমরা কি করব? একই কার্যকরীমূলক যদি 2 এর অধিক থাকে তাহলে আমরা কি করব? খুবই সুন্দর একটা প্রশ্ন। এই যৌগটার নামকরণ তোমরা খুঁজে বের করবা, যদি না পারো ভাইয়া তো আছেই, কোনো সমস্যা নেই। সেই সাথে আরেকটা বোনাস, বোনাসটা হচ্ছে এটা COX, এটা হচ্ছে আমাদের CN, এইখানে থাকলো OH, এইখানে থাকলো দ্বিবন্ধন, এইখানে দিয়ে দিলাম NO2। এই তো এই যৌগটাও। কেমন লাগতেছে যৌগগুলা দেখে? খুবই উদ্ভট, খুবই বিচ্ছিরি,
না ভাই, আমি যখন যৌগগুলার দিকে তাকাই আমার আর বিচ্ছিরি মনে হয় না। আমার মনে হয় যে এটা সৌন্দর্য। এটা জৈব যৌগের সৌন্দর্য। যত কঠিন যৌগই আসুক, বাট ছোটখাটো যৌগই কিন্তু। তোমার বেসিক জানা আছে, তুমি নামকরণ করতে পারবা। তো আমি আশা করব প্রত্যেকে এই ২ টা যৌগের নাম লিখে কমেন্টে পাঠিয়ে দিবা। আর যার যে প্রবলেম থাকুক না কেন, অবশ্যই সেই প্রবলেমগুলো কমেন্টে জানিয়ে দিবা। আমি তো আছি। প্রত্যেকটা প্রবলেমের সলভ নিয়ে আবারও হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।